এশার নামাজ শেষ হয়েছে। মির্জা কামরান নামাজ শেষ করে নৈশকালীন মদের আসরে বসেছেন। আসরে ৬ জন আমির উপস্থিত। তাদের হাতে রূপার পানপাত্র, মির্জা কামরানের হাতে সোনার পানপাত্র। মির্জা কামরান ক্ষুব্ধ চোখে এদিক ওদিক তাকাচ্ছেন। তার মেজাজ সপ্তমে, তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তার মেজাজ খারাপের প্রধান কারণ স্বর্ণের পানপাত্রে তাকে ছাড়াও আরেকজনকে মদ পরিবেশন করা হয়েছে। তার নাম বরকত খাঁ। বরকত খাঁকে কান্দাহার পাঠিয়েছেন শেরশার পুত্র জালাল খাঁ। বরকত খাঁর মর্যাদা একজন আমিরের চেয়ে বেশি হতে পারে না। তাকে স্বর্ণ পানপাত্রে মদ পরিবেশন করে মির্জা কামরানকে ছোট করা হয়েছে। মির্জা কামরান ভেবে পাচ্ছেন না স্বর্ণপাত্রের এই ভুলটা কারা করেছে। খেদমতগাররা এমন বড় ভুল করবে না, নিশ্চয় এখানে আমিরদের ভূমিকা আছে। বরকত খাঁ পানপাত্রে চুমুক দিচ্ছেন না, এটাও এক ধরনের অপমান। মির্জা কামরান বললেন, আপনার কি নেশার পানীয় বিষয়ে আসক্তি নেই? বরকত খাঁ বললেন, জি না জনাব, আমি ধর্মভীরু মানুষ, ধর্মের অনুশাসন মেনে চলি। পরকালে হুররা যে মন্দিরা পরিবেশন করবেন তার জন্য অপেক্ষা করাটা উত্তম মনে করি। কামরান মির্জা বললেন, আপনি কি জালাল খাঁর কাছ থেকে কোনো পত্র এনেছেন? জি না জনাব, জালাল খাঁ তার পিতার স্বভাব পেয়েছেন। কলমের খেলার চেয়ে অসির খেলা তার অধিক পছন্দ। মির্জা কামরান পানপাত্রে দীর্ঘ চুমুক দিয়ে বললেন, জালাল খাঁ আপনাকে পাঠিয়েছেন কেন? আপনার কুশল জানার জন্য। আপনার শরীর কেমন জনাব? শরীর ভালো। পেটের পীড়ার ঘন ঘন আক্রমণের শিকার হন বলে শুনেছি। পেট কি ঠিক আছে? পেট ঠিক না থাকলে কি আপনি ওষুধ দেবেন? সেই যোগ্যতা আমার নাই জনাব, আমি সামান্য দুধ, কথা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বাহন বিশেষ। মির্জা কামরান বললেন, জালাল খাঁর কাছ থেকে কি কথা এনেছেন বলুন শুনি। আমি কথা এনেছি আপনার জন্য, আপনার আমিরদের জন্য না। তাদের সামনে আমি মুখ খুলব না, ওরা সবাই আমার বিশ্বস্ত। বরকত খাঁ হাসতে হাসতে বললেন, এদের মধ্যে অনেকেই কিছুদিন আগে হুমায়ুনের বিশ্বস্ত ছিলেন। আমিরদের বিশ্বস্ততা আর বেশ্যাপল্লীর বেশ্যাদের শারীরিক পবিত্রতা তুল্যমূল্য। কামরান মির্জা কঠিন ভাষায় বললেন, আপনি আমার সামনে আমার আমিরদের অপমান করছেন। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। মোগলদের এখন চরম দুঃসময়। মির্জা কামরান বললেন, আপনার যদি কিছু বলার থাকে আমার আমিরদের সামনেই বলতে হবে। বরকত খাঁ বললেন, আমার কিছুই বলার নাই জনাব, কুশল জানতে এসেছিলাম, কুশল জানা হয়েছে, সন্তোষ লাভ করেছি, এখন অনুমতি পেলে বিদায় হব। বলতে বলতে বরকত খাঁ উঠে দাঁড়ালেন। লোকটির ঔদ্ধত্য এবং দুঃসাহস দেখে মির্জা কামরানের পিত্তি জ্বলে গেল। প্রধান আমির বললেন, আমরা চলে যাচ্ছি, আপনারা আলোচনায় বসুন, সবার শান্তির জন্যই আলোচনা জরুরি। মির্জা কামরান ইশারায় বরকত খাঁকে বসতে বললেন। আমিররা ঘর খালি করে চলে গেল। দুজন খিদমতদারকেও চলে যেতে হলো। বরকত খাঁ বললেন, এখন মূল কথায় আসা যাক। জালাল খাঁ আপনার কাছে জানতে চাচ্ছেন আপনি শেরশার জন্য, অর্থাৎ দিল্লির মহান সম্রাটের জন্য কি করতে পারেন। মির্জা কামরান বললেন, আমাকে শান্তিতে থাকতে দিলে অনেক কিছুই করতে পারি। আপনারা আমাকে শান্তি দেবেন, আমি আপনাদেরকে শান্তিতে থাকার ব্যবস্থা করব। আপনার কি ধারণা দিল্লির সম্রাট অশান্তিতে আছেন? অবশ্যই। আপনারা হুমায়ুন আতঙ্কে ভুগছেন, তাকে তাড়া করে ফিরছেন। আপনাদের ধারণা তিনি দ্রুত শক্তি সংগ্রহ করবেন, আপনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবেন। যাই হোক, আমি সরাসরি বলি, আমি আমার বড় ভাইকে জীবিত বা মৃত আপনাদের হাতে তুলে দিতে পারি। তার বিনিময়ে আমি কি পাব? বরকত খাঁ বললেন, রেশমের কাজ করা মণিমুক্তা বসানো একজোড়া পাদুকা শেরশাহ নিশ্চয়ই আপনাকে দেবেন। রসিকতা করছেন? রসিকতা কেন করব? শেরশাহ পাদুকা উপহার দিতে পছন্দ করেন। তিনি যোধপুরের রাজা মালদেবকে একজোড়া পাদুকা উপহার দিয়েছেন। ঘটনার সত্যতা সন্ধান করলেই জানতে পারবেন। যাই হোক, জালাল খাঁ আমাকে পাঠিয়েছেন হুমায়ুনকে বন্দী করার বিষয়ে আপনার সাহায্য কামনা করতে। বিনিময়ে আপনি লাহোর ফিরে পাবেন। শুনেছি লাহোরের জলবায়ু আপনাকে পীড়ামুক্ত রাখতে সাহায্য করে।
মির্জা কামরান বললেন, শুধু মুখের কথা, এ বিষয়ে কোনো চুক্তি হবে না? বরকত খাঁ বললেন, যাদের মুখের কথা মূল্যহীন তারাই চুক্তির জন্য লালায়িত হয়। জালাল খাঁর মুখের কথা মূল্যহীন না। আমি কবে লাহোর যেতে পারি? ইচ্ছা করলে এখনই রওনা দিতে পারবেন। পান বেশি করেছেন, এ অবস্থায় রওনা দেওয়া ঠিক হবে না। বলতে ভুলে গেছি, জালাল খাঁ আপনার জন্য উপহার পাঠিয়েছেন। উপহার আপনার পছন্দ হবে। কি উপহার? বাংলা মুলুক থেকে আনা দুজন হিজড়া। হিজড়া বিষয়ে আপনার আগ্রহের কথা আমরা জানি। শারীরিক ত্রুটির কারণে ওদের অন্য গুণাবলী বিকশিত হয়। এখানে উল্লেখ্য, বঙ্গদেশের হিজড়াদের মোঘল হেরেমে কদর ছিল। রাজপুরুষরা যৌন কদর্যতা মুক্ত ছিলেন না। ভারতবর্ষের বাইরেও তাদের চাহিদা ছিল। আমি উপহার পেয়ে খুশি হয়েছি। ওনাকে ধন্যবাদ। বরকত খাঁ বললেন, আপনি আমিরদের আসরে ডাকুন। আনন্দ যাত্রা অব্যাহত থাকুক। জালাল খাঁর উপহার কেমন তা দেখুন। আমি বিদায় নিচ্ছি। মির্জা কামরানের আনন্দ ফুর্তি সারা রাত স্থায়ী হলো। হিজড়াদের নৃত্য গীত মির্জা কামরানকে বিমোহিত করল। কিছুক্ষণের জন্য আমরা আচার্য হরিশঙ্করের কাছে ফিরে যাই। তিনি শারীরিক অসুস্থতার কারণে হুমায়ুনের সঙ্গী হননি। তিনি এখন আছেন পুণ্যধাম কাশীতে। তার হাতে স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রার সংগ্রহ ভালো। হুমায়ুন তাকে দুটি রুবি পাথরও দিয়েছেন। হরিশঙ্করের বাকি জীবন ভালো মতোই যাওয়ার কথা। তিনি কাশীতে একটা ঘর ভাড়া করেছেন, একজন পাচক রেখেছেন, দারোয়ান রেখেছেন। সময় কাটে তার মন্দিরে মন্দিরে। একদিনের কথা, তিনি মন্দিরের সন্ধ্যা পূজা শেষে ঘরে ফিরে দেখেন তার বিছানায় হুমায়ুন কন্যা আকিকা বেগম। সে হাসি মুখে বসে আছে। হরিশঙ্কর বুঝলেন চোখের ধাক্কা। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে রাম নাম নিয়ে চোখ খুললেন। আকিকা বেগম আগের জায়গাতেই বসা। সে মিষ্টি গলায় বলল, আমার বাবা সম্রাট হুমায়ুন কোথায়? হরিশঙ্কর মূর্ছিত হয়ে মেঝেতে পড়ে গেলেন। জোছনা প্লাবিত রজনী। রাজ্যহারা সম্রাট দলবল নিয়ে পালাচ্ছেন। তিনি যাচ্ছেন সিন্ধুর দিকে। তার সারাদিন ঘোড়ার পিঠে কেটেছে। সন্ধ্যায় মাগরিবের নামাজের কিছু বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করেছেন। হুমায়ুনকে অনুসরণ করছে কুতুব খাঁ, শেরশার আরেক পুত্র। তার উপর নির্দেশ হুমায়ুনকে হিন্দুস্থান ছাড়া করতে হবে। তার উপর সরাসরি চড়াও হওয়ার প্রয়োজন নেই। মধ্যরাতে হামিদা বানু স্বামীকে বললেন, তার বিশ্রাম প্রয়োজন, শরীর টানছে না। হুমায়ুন সঙ্গে সঙ্গে যাত্রা বিরতির নির্দেশ দিলেন। খোলা প্রান্তর, চাঁদের আলোর ফিনকি ফুটছে। অচেনা ঝাঁকড়া একটা গাছের নিচে চাদর পেতে বসেছেন হামিদা বানু। গাছ থেকে অনেকটা দূরে রাতের খাবারের আয়োজন হচ্ছে। খিচুড়ি জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। রসদ ফুরিয়ে আসছে, তাই খাদ্য তৈরিতেও সাবধানতা। ক্লান্ত ঘোড়ার দলকে পানি এবং গম খাওয়ানো হচ্ছে। এদেরকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। হুমায়ুন একা একা হাঁটছিলেন। হঠাৎ হামিদা বানুর খিলখিল হাসির শব্দ শুনে এগিয়ে গেলেন। এই অবস্থায় এত সুন্দর করে কেউ হাসতে পারে না। হামিদা বানু স্বামীকে দেখে গাছের গুঁড়িতে হেলান দিয়ে পা ছড়িয়ে বসলেন। হুমায়ুন বিস্মিত গলায় বললেন, কি হয়েছে হামিদা? হামিদা বললেন, কিছু হয়নি তো। তুমি হাসছিলে। আপনার এমন কোনো নির্দেশ আছে যে হাসা যাবে না? এই অবস্থায় কেউ আনন্দে হাসছে দেখে বিস্মিত হয়েছি। হাসার মতো কোনো কারণ ঘটেছে কি? ঘটেছে। আপনি আমার পাশে বসুন, তারপর বলছি কি ঘটেছে। হুমায়ুন হামিদা বানুর পাশে বসলেন। হামিদা বানু গলা নামিয়ে বললেন, আপনার হাত এগিয়ে দিন, হাত ধরে বলবো। হুমায়ুন হাত এগিয়ে দিলেন। হামিদা বানু স্বামীর হাত ধরতে ধরতে বললেন, ভাগ্য আপনাকে অতি সাধারণ একজন মানুষের কাতারে নিয়ে এসেছে। এমন সাধারণ যে আমি ইচ্ছা করলেই এখন আপনার হাত ধরতে পারি। এই আনন্দেই হাসছি। হুমায়ুন ছোট্ট নিঃশ্বাস ফেললেন। স্ত্রীর কথার উত্তরে কিছু বললেন না। হামিদা বানু বললেন, আপনি একসময় কথায় কথায় শের বলতেন। অনেকদিন আপনার মুখ থেকে শের শুনি না। জোছনা নিয়ে কোনো শের কি আপনার জানা আছে? না। বিয়ের রাতে আমাকে নিয়ে যে দীর্ঘ কবিতাটি লিখেছিলেন সেটি বলুন শুনি। হামিদা, কবিতাটি আমার মনে নেই। একটা লাইনও মনে নেই? না।
মনে করার চেষ্টা করুন। আজ রাতে আমি আপনার কাছ থেকে কবিতা শুনবই। যদি মনে না পড়ে নতুন কবিতা লিখবেন। কলমচিকে কাগজ কলম নিয়ে আসতে বলুন। চাঁদের আলো তীব্র, এই আলোয় আপনার লিখতে অসুবিধা হবে না। হামিদা, তোমাকে খুব অস্থির লাগছে, কি হয়েছে বলো তো? আপনার মুখ থেকে কবিতা শুনতে ইচ্ছা করছে, এর বেশি কিছু না। হুমায়ুন বললেন, আমি কি তোমাকে একটা অনুরোধ করতে পারি? হামিদা বানু বললেন, সম্রাট কখনো অনুরোধ করে না, আদেশ করে। তুমি ভালো করেই জানো আমি রাজ্যহারা সাধারণ একজন। আমি আমার স্ত্রীকে অবশ্যই অনুরোধ করতে পারি। কি অনুরোধ বলুন? তুমি কান্দাহারে ফিরে যাও। তোমার পরিচিত প্রিয়জনরা সবাই সেখানে আছেন। আমার সঙ্গে পথে পথে ঘুরে বেড়ানোর কোনো অর্থ হয় না। কখন কোন বিপদ ঘটে। হামিদা বানু কঠিন গলায় বললেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার মন বলছে একদিন আপনি রাজত্ব ফিরে পাবেন, দিল্লির সিংহাসনে বসবেন। তখন আপনার সামনে আমাকে যেতে হবে কুর্নিশ করতে করতে। এই যে আমরা হাত ধরাধরি করে গাছের নিচে বসে আছি, এরকম তো হবে না। এই সুযোগ আমি ছাড়ব না। আমি সারাক্ষণ থাকবো আপনার পাশে। কে যেন পেছন দিকে এসেছে, শরীর চাদরে ঢাকা বলে চেনা যাচ্ছে না। হুমায়ুন বললেন, কে? আমি বৈরাম খা। আমাদের এক্ষুনি রওনা হতে হবে। রাতের খাবার খাওয়ার সময় পাওয়া যাবে না। ঘোড়া কি প্রস্তুত? জি জাহাপনা। হুমায়ুন তার স্ত্রীকে হাত ধরে তুললেন। কোমল গলায় বললেন, ক্লান্ত ভাবটা কি একটু কমেছে? হ্যাঁ, কমেছে। আমরা যাচ্ছি কোথায়? বৈরাম খা জানে, আমি জানি না। হামিদা বানু বললেন, আমি আপনার মুখ থেকে একটা শের না শুনে ঘোড়ায় উঠব না। হুমায়ুন বললেন, একজন প্রেমিকের কাছে চন্দ্র হলো তার প্রেমিকার মুখ, আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস। হামিদা বানু বললেন, বাহ, সুন্দর শের। আপনাকে একটা কথা বলা হয়নি। আমি সন্তান সম্ভবা। আমার বিশ্রামের দিকে আপনাকে একটু নজর দিতে হবে। রাত দিন ঘোড়ার পিঠে থাকতে পারবো না। হতভম্ব হুমায়ুন বললেন, কি বললে? হামিদা বানু হাসতে হাসতে বললেন, একবার তো লজ্জার মাথা খেয়ে বলে ফেলেছি, আর বলতে পারবো না। হুমায়ুনের বাহিনী এগিয়ে যাচ্ছে। জোছনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হুমায়ুন হামিদা বানুর পাশাপাশি যাচ্ছেন। দুজনের কারো মুখেই কোনো কথা নেই। ঘোড়া ক্লান্ত হলেও ছুটছে তীব্র গতিতে। হামিদার গা গুলাচ্ছে। ঘোড়ার গায়ের ঘামের গন্ধ এখন আর সহ্য হচ্ছে না। তিনি কথাবার্তায় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলেন। হুমায়ুনকে বললেন, আমাদের পরিকল্পনাটা কি? আমরা কি এক জায়গায় থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াবো? হুমায়ুন জবাব দিলেন না। হামিদা বানু বললেন, উদ্দেশ্যহীন পালিয়ে বেড়ানো বন্ধ করে আমাদের ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। হামিদা বানুর কথা শেষ হওয়ার আগে ছোট কামানের গোলার আওয়াজ পাওয়া গেল, পরপর কয়েকবার। হুমায়ুনকে ধাওয়া করা বাহিনীর কামান নিয়ে আসার কথা না। ব্যাপারটা কি? বৈরাম খাঁর নির্দেশে হুমায়ুনের বাহিনী মূল পথ ছেড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। ঝোপঝাড়ের ভেতর দিয়ে জঙ্গলে ঢুকে পড়া ঘোড়ার মতো একটা প্রাণীর পক্ষে যথেষ্ট জটিল। এই কাজটি ঘোড়ারা ভালো মতোই করছে। তারা বিপদ আঁচ করতে পারছে। হামিদা বানু বললেন, চমৎকার বুনো ফুলের সুবাস পাচ্ছি। আপনি কি পাচ্ছেন? হুমায়ুন বললেন, পাচ্ছি। হামিদা বানু বললেন, আমার কি সৌভাগ্য, সুন্দর ফুলের ঘ্রাণ পেলাম। আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া। মির্জা কামরান লাহোর যাত্রা করবেন। জ্যোতিষী শুভক্ষণ ঠিক করে দিয়েছে। ফজরের নামাজের পরপরই যাত্রা শুরু করতে হবে। পরের শুভক্ষণ মধ্যনিশা। মির্জা কামরান প্রথম শুভক্ষণ বেছেছেন। কান্দাহারের রাজমহিষীরা সবাই যাবেন। কান্দাহারে থাকবেন আসকরি মির্জা। যাত্রা শুরুর আগে মির্জা কামরান তার মা গুলারুক বেগমের কাছে গেলেন দোয়া নেওয়ার জন্য। গুলারুক বেগম লাহোর যেতে অস্বীকার জানিয়েছেন। মির্জা কামরান মার কাছ থেকে বিদায় নিলেন। গুলারুক বেগম বললেন, আমি মা হিসেবে তোমার মঙ্গল কামনা করছি। যাত্রা শুভ হোক। আমার কিছু প্রশ্ন আছে। বলুন, কি প্রশ্ন? তুমি নাকি তোমার বড় ভাই হুমায়ুনের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবে, তাকে ধরিয়ে দিবে শেরশাহর হাতে। কোথায় শুনলেন এমন কথা? গুলারুক বেগম বললেন, দরবারের সব কথাই অন্তপুরে আসে। অতীতেও এসেছে, ভবিষ্যতেও আসবে। এখন আমার প্রশ্নের জবাব দাও। মির্জা কামরান বললেন,
আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, তার আগে আমার 4টি প্রশ্ন আছে। আপনাকে দীর্ঘ জবাব দিতে হবে না। দীর্ঘ জবাব শোনার মতো সময় আমার হাতে নেই। শুধু হ্যাঁ কিংবা না বলবেন। প্রথম প্রশ্ন, রাজ্যহারা হুমায়ুন কি এখন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ। তার সঙ্গী সাথীরা কি একে একে সরে পড়েছে? সৈন্যবাহিনীর প্রায় সবাই তাকে ত্যাগ করেছে? হ্যাঁ নাকি না? হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, রাজ্যহারা হুমায়ুনের এখন কি কোনো ভবিষ্যৎ আছে? গুলারুক বেগম জবাব দিলেন না। মির্জা কামরান বললেন, আপনি জবাব দেননি, কাজে ধরে নিলাম এই প্রশ্নের উত্তরও হ্যাঁ। চতুর্থ এবং শেষ প্রশ্ন, আপনি কি চান আপনার মহান স্বামী যে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তা টিকে থাকুক? হ্যাঁ। তাহলে আমি যা করছি তার বিকল্প নেই। আমি লাহোরে শক্তি সংগ্রহ করব। তুমি তোমার বড় ভাইয়ের পাশে দাঁড়াবে না? মির্জা কামরান বললেন, অন্যের দুর্ভাগ্যের সঙ্গে আমি নিজেকে জড়াবো না। এই ভাই তোমার প্রতি যে মমতা দেখিয়েছে তা তুমি বিস্মরণ হয়েছ? মমতা দুর্বলের অস্ত্র, আমি দুর্বল না। গুলারুক বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এর অর্থ কি এই যে তুমি তোমার ভাইকে শত্রুর হাতে তুলে দেবে? মির্জা কামরান চুপ করে রইলেন। গুলারুক বেগম কঠিন গলায় বললেন, মা হিসেবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, ভাইকে শেরশাহর হাতে তুলে দেওয়ার আগে তুমি নিজ হাতে তাকে হত্যা করবে। তোমার প্রতি সে যে মমতা এবং ভালোবাসা দেখিয়েছে এটা হবে তার পুরস্কার। মেয়েলি কথাবার্তা শোনার সময় আমার নেই মা। তোমার ভাই কিন্তু শুনতো। শুনে শুনেই তো আজ তার এই অবস্থা। শিয়ালের মতো সে ঘুরে বেড়াচ্ছে, তাকে তাড়া করছে শিকারী কুকুর। তার মতো শিয়াল হতে পারাটা মহা সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা তুমি রওনা হও, তোমাকে দেরি করিয়ে দিলাম। হুমায়ুন আছেন সিন্ধুর নাদাম দুর্গে। এই দুর্গের প্রধান উছি বেগ দুর্গ হুমায়ুনের হাতে ছেড়ে দিয়েছেন। তিনি তার সৈন্যবাহিনী নিয়ে দুর্গের বাইরে অবস্থান নিয়েছেন। উছি বেগের উদ্দেশ্য পরিষ্কার না। এটা কি কৌশলে হুমায়ুনকে বন্দির চেষ্টা? হুমায়ুন দুর্গে বন্দী থাকবেন, শেরশাহর কাছে খবর যাবে। বিশাল পুরস্কারের বিনিময়ে উছি বেগ হুমায়ুনকে তুলে দিবেন শেরশাহর হাতে। হামিদা বানু দুর্গের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছেন। এই বিশ্রাম তার জন্য প্রয়োজন ছিল। এই মুহূর্তে তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। তার শরীর খুবই খারাপ করেছে, গায়ে প্রবল জ্বর, সেবা করার কেউ নেই। বৈরাম খাঁর হাতে এখন সৈন্য সংখ্যা মাত্র 900, তবে এরা সবাই সুশিক্ষিত। 100 তীরন্দাজ আছে যাদের নিশানা অব্যর্থ। বৈরাম খাঁ দুর্গ প্রাচীরের বিশেষ বিশেষ জায়গায় তাদের বসিয়েছেন। ঘোড়সওয়ার বাহিনী দুর্গের মূল ফটকের কাছে রাখা হয়েছে। পাথরের তৈরি দুর্গ হালকা কামান দিকেও কিছু করা যাবে না। উসি বেগের সঙ্গে বৈরাম খাঁ বৈঠকে বসেছেন। উসি বেগের উদ্দেশ্য যদি ধরা যায়, উসি বেগ বরাবরই বলছেন, আমি একজন বিপদগ্রস্ত রাজ্যহারা মানুষকে সাহায্য করছি, এর বেশি কিছু না। বৈরাম খাঁ বললেন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে দেখা যায়, কিন্তু রাজ্যহারা মানুষকে কেউ সাহায্য করে না। উসি বেগ বললেন, কেউ করে না তা ঠিক না, আমি তো করছি। আপনি কি পুরস্কারের আশায় এ কাজ করছেন? না, ভালো কাজ পুরস্কারের লোভে কেউ করে না। বৈরাম খাঁ বললেন, আপনার মহানুভবতায় আমি মুগ্ধ। কোনো এক শুভক্ষণে সম্রাট হুমায়ুন নিশ্চয় আপনাকে পুরস্কৃত করবেন। আপনারা যতদিন ইচ্ছা এই দুর্গে থাকবেন। দুর্গে রসদ নেই, পানি নেই, আমি ব্যবস্থা করছি। হাম্মামখানায় কিছু পানি আছে, তাতে আজকে রাতটা চলবে। ভোর হোক সব ব্যবস্থা হবে। আল্লাহ পাক আপনার মঙ্গল করুন। হাম্মামখানায় পানি পাওয়া গেল না। হাম্মামখানার কল সব খোলা, সব পানি বের হয়ে গেছে। দুর্গের রসদ ঘর শূন্য, একদানা চাল বা গম পাওয়া গেল না। বৈরাম খাঁ প্রমোদ গুনলেন। তিনি নিশ্চিত উসি বেগের উদ্দেশ্য ভালো না। ভোরবেলা রসদ বা পানি কোনোটাই এলো না। পানি শূন্য অবস্থায় সারাদিন কাটল। জহর আফতাচির সংগ্রহে 2 মশক পানি আছে। হুমায়ুনের প্রয়োজন মিটবে, কিন্তু অন্যদের কি হবে? বৈরাম খাঁ উসি বেগের সঙ্গে বিশেষ বৈঠকের ব্যবস্থা করলেন। উসি বেগ দুর্গের ভেতরে আসতে রাজি হলেন না। বৈঠক হবে উসি বেগের তাঁবুতে। বৈরাম খাঁ তাতেই রাজি।
নিরস্ত্র অবস্থায় তিনি উসি বেগের তাঁবুতে ঢুকলেন। তাদের কথোপকথন। বৈরাম খাঁ, সম্রাট পত্নী হামিদা বানু সন্তান সম্ভবা। তিনি অসুস্থ, প্রবল জ্বরে কাতর। উসি বেগ, শুনে দুঃখিত হলাম। আমার সঙ্গে কোনো চিকিৎসক নেই, থাকলে পাঠিয়ে দিতাম। বৈরাম খাঁ, দুর্গে পানি নেই, খাবার নেই। উসি বেগ, এই বিষয়ে আমি কিছু করতে পারছি না, চেষ্টা করেও সংগ্রহ করতে পারি নাই। আমাদেরও খাদ্য পানির সংকট। বৈরাম খাঁ, বাদশাহ হুমায়ুন আপনার কাছে একটা প্রস্তাব উপস্থিত করতে আমাকে বলেছেন। তিনি নিজ পত্নীর অবস্থা দেখেই এমন একটা প্রস্তাব করছেন। উসি বেগ, বলুন কি প্রস্তাব? বৈরাম খাঁ, ওনার সঙ্গে একটি বহুমূল্যবান রত্ন আছে, রত্নটি আপনি উপহার হিসেবে পাবেন। উসি বেগ, রত্নটির নাম কি কোহিনূর? বৈরাম খাঁ, হ্যাঁ, কোহিনূর। আপনি খোঁজ খবর ভালোই রাখেন। দুর্গ প্রধান না হয়ে আপনার রাজ্য প্রধান হওয়া উচিত ছিল। যাই হোক, সম্রাটের একটা শর্ত আছে। উসি বেগ, শর্ত দেওয়ার মতো অবস্থায় আপনার সম্রাট নেই, তারপরেও শুনি। বৈরাম খাঁ, আপনি আমাদের সিন্ধু নদ পার হওয়ার ব্যবস্থা করে দেবেন, পানি এবং রসদ সরবরাহ করবেন। উসি বেগ, কোহিনূর কখন পাব? বৈরাম খাঁ, পানি এবং রসদ নিয়ে আপনার লোকজন ঢুকবে, তাদের সঙ্গে আপনিও দুর্গে ঢুকবেন, তখনই আপনার হাতে কোহিনূর দেওয়া হবে। আপনি কি রত্ন চেনেন? উসি বেগ, না। বৈরাম খাঁ, তাহলে কি করে বুঝবেন এটাই মহামূল্যবান কোহিনূর? উসি বেগ, আমার একজন রত্ন ব্যবসায়ী আছে, সে চিনবে। বৈরাম খাঁ, আপনি তো তাহলে আগে থেকেই প্রস্তুত, কোহিনূরের জন্য এই কাণ্ড করছেন। উসি বেগ, আপনার অনুমান সঠিক। কোহিনূর আগে আমার হাতে পৌঁছাতে হবে। পানি এবং রসদ পাথর হাতে পাওয়ার পর সরবরাহ করা হবে। বৈরাম খাঁ, পাথর আপনি নিজে নেবেন নাকি আমাকে নিয়ে আসতে হবে? উসি বেগ, আপনি নিয়ে আসবেন, রত্ন ব্যবসায়ী আপনার সঙ্গে যাবে, সে রত্ন ঠিক আছে কিনা তা দেখে নেবে। বৈরাম খাঁ, রত্ন ব্যবসায়ীকে আমার সঙ্গে দিন, আমি পাথর নিয়ে ফিরছি। আমাকে কিছু সময় দিতে হবে। কোহিনূর বিশেষ জায়গায় লুকানো, খুঁজে বের করতে সময় নেবে। এর মধ্যে আপনি পানি এবং রসদের ব্যবস্থা করুন। উসি বেগ, বিলম্ব হলে সমস্যা নেই। রত্ন বণিকের নাম মহাবীর। সে জাতিতে জৈন, পরম অহিংস। মুখে নাককে পাতলা কাপড় পরে রাখে, যেন মশা মাছি নাকে মুখে ঢুকে মারা না যায়। মাটির দিকে তাকিয়ে হাঁটে, যেন পায়ের নিচে পড়ে পিঁপড়া মারা না যায়। রত্ন বণিককে দুর্গে ঢুকেই দুর্গের দরজা বন্ধ করে দেওয়া হলো। বৈরাম খাঁ বললেন, আমরা যে মহা বিপদে পড়েছি তা কি বুঝতে পারছেন? মহাবীর বলল, আমি ব্যবসায়ী মানুষ, এইসব কিছু বুঝি না। কোহিনূর আমাকে দেখাবেন, আমি বলবো আসল জিনিস কিংবা নকল। আমার কাজ শেষ। বৈরাম খাঁ বললেন, আপনি মন দিয়ে আমার কথা শুনুন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো আহত বাঘ। আমি আহত বাঘ। খাঁ সাহেব, গেট খুলে দিন। আমি অহিংস মানুষ, পিঁপড়া পর্যন্ত মারি না। আপনাকে পিঁপড়া মারতে হবে না, খামাখা পিঁপড়া কেন মারবেন? আপনি দেখবেন আমরা কি করে মানুষ মারি। খাঁ সাহেব, গেট খুলে দিন। এক্ষুনি গেট খুলে দেব। আমরা দুজন গেট দিয়ে বের হব। আমার হাতে থাকবে রেশমি রুমালের ভেতর সাধারণ এক খণ্ড পাথর। আমি রুমাল উঁচু করে উসি বেগের তাঁবুর দিকে এগুতে থাকব। উসি বেগ তাঁবু থেকে ছুটে আসবে, আর তখনই আমার তীরন্দাজরা তাকে মারবে। উসি বেগের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আমার ঘোড়সওয়ার বাহিনী বের হবে। কিছুক্ষণ যুদ্ধ হবে, আপনি মানুষের মৃত্যু দেখবেন। হতভম্ব মহাবীর বলল, আপনার লোক যখন তীর ছুড়বে, সেই তীর তো আমার গায়েও লাগতে পারে। সম্ভাবনা আছে, তবে আমার তীরন্দাজের হাতের নিশানা ভালো, তাদের উপর ভরসা রাখতে পারেন। পরের অংশ সংক্ষিপ্ত। উসি বেগ প্রথম তীরের আঘাতেই ধরাশায়ী হলেন। তার দলের লোকদের হতভম্ব ভাব কাটার আগেই বৈরাম খাঁর বাহিনী বের হয়ে এলো। ভারতবর্ষের সেনাপতির মৃত্যু মানেই যুদ্ধের পরাজয়। উসি বেগের লোকজন পালাতে শুরু করেছে। বৈরাম খাঁর জন্য একটি ঘোড়া এবং তরবারি নিয়ে আসা হয়েছে। বৈরাম খাঁ লাফ দিয়ে ঘোড়ায় উঠতেই যুদ্ধ শেষ। হুমায়ুন তার বাহিনী নিয়ে নির্বিঘ্নে সিন্ধু নদ পার হলেন।
উসি বেগের সৈন্যদের কাছ থেকে পাওয়া রসদ এবং পানির এখন আর অভাব নেই। হামিদা বানুকে নৌকায় শুয়ে রাখা হয়েছে। তিনি একবার বললেন, আমরা কোথায়? হুমায়ুন বললেন, সিন্ধু নদ পার হচ্ছি। পানি খাবো। হুমায়ুন বললেন, যত ইচ্ছা পানি খাও, পানির অভাব নেই। মহাবীর তীরবিদ্ধ হয়নি, সে বৈরাম খাঁর সঙ্গে আলাদা নৌকায় উঠেছে। মহাবীর বৈরাম খাঁর দিকে তাকিয়ে বলল, আমার নাম মহাবীর, কিন্তু আপনি সত্যি মহাবীর এবং অতি বিচক্ষণ। বৈরাম খাঁ হাই তুলতে তুলতে বললেন, মানুষ মারা দেখে মজা পেয়েছেন? মহাবীর বলল, এইসব কি বলেন? আমরা অহিংস জাতি, পিঁপড়া পর্যন্ত মারি না। বৈরাম খাঁ বললেন, আপনি আমাদের সঙ্গে জুটেছেন কি জন্যে? কোহিনূর হীরা এক নজর দেখে জীবন সার্থক করার ইচ্ছা। সুযোগ কি পাবো? অবশ্যই পাবেন, তবে আগে কয়েকটা পিঁপড়া মারতে হবে। পারবেন? মহাবীর অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা পিঁপড়া মারতে রাজি আছি, এর বেশি পারবো না। বৈরাম খাঁ বললেন, পিঁপড়া মারতে হবে না, পিঁপড়া মারা ছাড়াই আপনাকে কোহিনূর দেখাবো। তবে কোহিনূর সামান্য পাথর ছাড়া আর কিছু না। জীবন্ত সঠিক মানুষ হলো আসল কোহিনূর। পেছনের নৌকার দিকে তাকান, রাজ্যহারা সম্রাট হুমায়ুন স্ত্রীর হাত ধরে বসে আছেন। উনি আসল কোহিনূর, দেখেছেন? আপনারা যাচ্ছেন কোথায়? শুধুমাত্র নদী জানে সে কোন দিকে যাচ্ছে। তার যাত্রা সমুদ্রের দিকে। মানুষ নদী না বলেই সে কোন দিকে যাচ্ছে তা জানে না। মহাবীর বলল, আপনার সাহস এবং বিরক্ত দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি অর্থের যোগান দিব, আপনি সৈন্য সংগ্রহ করবেন। সৈন্য হচ্ছে তীর্থের কাক, ভাত ছিটালেই আসে। বৈরাম খাঁ বললেন, অর্থের বিনিময়ে আপনাকে কোহিনূর দিতে হবে? বৈরাম খাঁ বললেন, শুনুন মহাবীর, কোহিনূর বিক্রি হয় না, এটা উপহার হিসেবে পাওয়া যায় কিংবা তলোয়ারের সাহায্যে কেড়ে নিতে হয়। আর একটা কথা না বলে নদীর শোভা দেখুন।